ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज के শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজের সম্বন্ধে আপনারা সবাই শুনতে এসেছেন। ওনার সম্বন্ধে স্বামী জয়ানন্দজি বিস্তার রূপে বলবার রয়েছেন। ওর আগে আমার কাছে কিছু সংস্মরণ ওনার সম্বন্ধে বলতে বলা হয়েছে, সেই জন্য আমি কয়েকটা সংস্মরণ বলতে যাচ্ছি। প্রথম 1957 আমি দিল্লি আশ্রমে ছিলাম। তখন 1 বছর ব্রহ্মচারী আমি। তো সেখানে মন্দির ওপেনিং হলো 1957। তো ওই সময়ে স্বামী মাধবানন্দজি এসেছেন কলকাতা থেকে, স্বামী যতীশ্বরানন্দজি ব্যাঙ্গালোর থেকে এসেছেন। ওদের কাছে আমি কোনো কাজের জন্য রয়েছি। তখন যতীশ্বরানন্দ মহারাজ আমাকে জিজ্ঞেস করলেন, তা তুমি এখানে জয়েন করে 1 বছর হয়ে গেছে, তোমার প্রি প্রবেশনের অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, বেলুর মঠ থেকে তুমি চিঠি পেয়েছো, তোমাকে স্বীকার করেছে বলে। তখন আমি বললাম, না, এখনও 1 বছর হয়ে গেছে, কিন্তু 1 মাস হয়তো বেশি হয়েছে, এখনও চিঠি আসেনি। তখন জ্যোতিষের মাধবানন্দজিকে বলছেন, দেখো মাধবানন্দজি, তো এর 1 বছর হয়ে গেছে, এ চিঠি আসেনি। জেনারেল সেক্রেটারি আমার একটা প্রি প্রবেশনের ব্রহ্মচারী সম্বন্ধে মহারাজ বললেন। তখনই উনি বললেন, তাই নাকি, আমি গিয়েই তখনই পাঠিয়ে দেবো। 1 দিনের পরেই উনি দিল্লি ছেড়ে গেলেন। মোটে এসে সেই দিনে আমার অ্যাকসেপ্টেন্স লেটারটা পাঠিয়েছেন। ও দিল্লিতে এসে পৌঁছে যায় 1 দিনে। আমার আশ্চর্য হলো, কীরকম একটা কর্মদক্ষতা, এত ভালো একটা ভালোভাবে কাজ করতে উনি জানেন। ওটা না ভুলে গিয়েই একটা জেনারেল সেক্রেটারি হয়ে আমার ছোট্ট কাজটা মনে রেখে পাঠিয়ে দিয়েছেন। এটা আমার মনে পড়ছে। সেরকম তারপরে আমি বেলুর মঠে আসি ট্রেনিং সেন্টারের জন্য। তখন আমরা দেখতাম রোজ বিকালবেলা আরতির ঘন্টা পড়লেই তো উনি বারান্দায় থাকতেন। কোনো কোনো সময়ে ওনার ঘরটা তো ঠিক মন্দিরের সামনে, ওই এখন যা ভাইস প্রেসিডেন্টদের কোয়ার্টার বলে বলা হচ্ছে, সেখানে আমিও ছিলাম 1 বছর। তো সেই কোয়ার্টারেতে উনি থাকতেন। ওটাই জেনারেল সেক্রেটারির কোয়ার্টার ছিল, অফিসও ছিল। ওখানে উনি বাইরে থাকতেন, কারণ ওদের সঙ্গে হয়তো কথাও বলছেন। যাই আরতি ঘন্টা পড়তো, উনি বলতেন, চলো চলো চলো, ঘন্টা পড়ে গেছে, অন্যদের পাঠিয়ে দিতেন। নিজেও নিজের ঘরে গিয়ে দেখতাম আমরা লাইটটা অফ হয়ে যেত। যে পর্যন্ত আরতি শেষ হবে না, আধ ঘন্টা 45 মিনিট যাই হোক, ওনার লাইটটা আবার জ্বলতো না। তারপরে অন্য কোনো কাজ থাকলেও আরতি সব শেষ হওয়ার পরে হয়তো ওই সময় উনিও বসে বসে ধ্যান ভোজন করতেন, তারপরে ওনার লাইট জ্বলতো। এটা আমরা রেগুলারলি 2 বছর দেখেছি। অত্যন্ত পাংচুয়াল। আরতি মানে এত পাংচুয়াল ছেলে, আমাদের ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীর মতন। ওই ঘন্টা পড়ে গেল, আরতির জন্য বসে পড়লেন উনি নিজের ঘরে। সেরকমই আমরা চৈতন্য হয়েছি। ব্রহ্মচারী নামটা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে এই তো সন্ন্যাসীদেরও সন্ন্যাস হতো। তখন সন্ন্যাস আর ব্রহ্মচর্য একই দিনে হতো। তখন ব্রহ্মচারীরা সন্ন্যাসীর দুজনেও ব্রহ্মচারীর নাম আর সন্ন্যাস নাম বড়দের শোনাবার জন্য যেতাম। তখন আমরা অন্যান্যদের গিয়ে মহারাজের কাছে গেছি। প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট পরে ওনার কাছে গেছি। তখন প্রথমে সন্ন্যাসীরা নিজের নিজের নাম বলল, মহারাজ শুনলেন, মাধবানন্দজি শুনলেন। তারপরে ব্রহ্মচারীদের মধ্যে আমাদের মধ্যে যাই আমাদের ব্যাচ গেলাম, হয়তো আমরা কত 13 জন কি 14 জন ছিলাম। তো আমরা প্রথম যাই আরম্ভ করলো, ও বললো, না না না, তোমার
চৈতন্য নামের দরকার নেই, কেননা 4 বছর পরে চলে যাবে, ওটা শুনে কী হবে। আমাদের সেই সময়ে কিছু একটা ডিপ্রেশন হলো, এরকম আমাদের উদাস করে দিলেন বলে। কিন্তু পরে জানা গেল উনি অযথা সময় ব্যবহার করতেন না, টাইম ম্যানেজমেন্টটা এত ভালো ছিল, সময়ের সদ্ব্যবহার। উনি অযথা কেন শুনতে যান, বলতে 4 বছরে চলে যাবে, সেজন্য আমাদের নাম বলতেই দিলেন না। এটা আমার মনে পড়ছে। তারপরে দিল্লিতে এই সময়ের সদ্ব্যবহারটা উনি অন্যদেরও শেখাতেন। দিল্লিতে আরেকবার আমি ট্রেনিং সেন্টারের পরে দিল্লিতে রয়েছে, মহারাজ যে কোনো কাজে এসেছেন, তখন ওনাকে সেবক হিসাবে আরেকজন ব্রহ্মচারী ছিল মহেশ বলে, শশাঙ্কানন্দ বলে ওর নাম হয়ে সাধু হয়েছিল। তো ও ওনার সেবা করতো, ওনাকে খাওয়া দাওয়া দিয়ে উনি টেবিলে বসে আছেন, খাওয়া দাওয়া সাজিয়ে দেওয়া হলো, তারপর উনি খেতে আরম্ভ করলেন। ও সাধারণ রূপে ওই ব্রহ্মচারী ওনার কাছে দাঁড়িয়ে আছি। উনি এক মিনিটের পর দেখলেন, তুমি কেন দাঁড়িয়ে আছো? আমি তো নিজে খেয়ে যাচ্ছি, তো তুমি তো সব দিয়েছো, আমার কোনো দরকার পড়বে না, তুমি যাও তোমার কাজ দেখো, তারপরে আমি যে দরকার লোককে ডাকবো। নিজেও তো এরকম সময়ের সদ্ব্যবহার, টাইম ম্যানেজমেন্ট, অন্যদেরও কোনো সময় অন্যদেরও যেতে নেই। ওই ব্রহ্মচারীকে বুঝিয়ে দিলেন উনি, আমি খাওয়ার সময় তোমার দাঁড়িয়ে থাকবার কোনো দরকার নেই। এটা আমি দেখেছি, আশ্চর্য হলাম, কী সময় কীরকম উনি অর্গানাইজড মাইন্ড ছিল ওনার। তারপরে ওনাকে নিজের অফিসে আমি কয়েকবার দেখেছি, তখন যেতাম, যখনই যেতাম উনি কথামতো পড়ছেন। হয়তো অন্যরা কয়েকজন আসবে, ওরা এসে ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলবে, ওরা আসতে কিছু সময় লাগছে। উনি ওনার অফিসেতেই সামনে একটা ঘর একটি ছিল, যেখানে লোকদের সঙ্গে কথা বলতেন, সেখানে উনি কথামৃত পাঠ করছেন। তারপর যাই লোক ঢুকলো, কথামৃতটা বন্ধ করে রেখে কথাবার্তা বলতেন। উনি কথাবার্তা বলাটা তো খুব সংক্ষেপে বলতেন, বিশাল অযথা লম্বা বলতেন না, দু এক সেন্টেন্সে শেষ করে দিতেন। শেষ দিয়ে ওরা চলে গেলে আবার কথাবার্তা খুলে পড়তেন। অ্যাগেন এটা হতেই সময়ের সদ্ব্যবহার। তো যাই সময় ফাঁক পাওয়া যাচ্ছে, ওটা চুপ করে বসে না থেকে কথাবার্তা পড়ো। তো উনি এমনি তো বড়ে বিদ্বান ছিলেন, সংস্কৃতি ছিলেন বিদ্বান, ইংলিশে তো উদ্দাম পণ্ডিত ছিলেন। ওনার আমার উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদের তো ইংলিশ ট্রান্সলেশন, এটা বড় বড় স্কলার্স অ্যাপ্রিসিয়েট করতো, এত সুন্দর। আমরা কোনো উপনিষদের এটা ট্রান্সলেশনটা আমি পড়িনি, এত মাস্টারলি ইংলিশ বলে ওনার ইংলিশ ভাষাটাকে প্রশংসা করতে আমরা শুনেছি। এত বড় পণ্ডিত ছিলেন, তবু উনি একেবারে হাম্বল, একেবারে দিনহীন ভাব থাকতেন, কেউ বুঝতেই না উনি এত বড় পণ্ডিত বলে। তারপরে ওনার হিন্দি ভাষার উপরে খুব অধিকার ছিল, কেননা আমরা এক ছোট বই ওনাতে লেখা আমরা দেখেছি, এখনও আছে কিনা জানি না, ওটা প্রচলিত আছে কিনা। ওটাতে উনি বাঙালিদের হিন্দি শেখার জন্য একটা সরল ব্যাকরণ, হিন্দি সরল ব্যাকরণ বলে ওর টাইটেল ছিল, আর অন্য কিছু টাইটেল ছিল। ও বইটা উনি লিখেছেন, ওটা ছাপা ছিল। তো তার মানে উনি হিন্দি ভাষার উপরে ওনার খুব একটা অধিকার ছিল। তো এরকম ওনার বৌদ্ধিক একটা প্রতিভা একটা ছিল। সেই জন্যই হয়তো শ্রীমা বলেছিলেন ওনার সম্বন্ধে, তো আমরা শুনেছি, আর হয়তো লেখাও আছে। ওনার সম্বন্ধে কেউ বলেছিল, ওর সম্বন্ধে বলেছিলেন, উনি তো একদিকে ভালো সাধু ছিলেন, সাধন ভজন করতেন, আরেক দিক থেকে পণ্ডিত ছিলেন, ভালো বক্তৃতা করতেন হিন্দিতে, বাংলায় এবং ইংলিশে। এসব দেখে মা নাকি বলেছিলেন ও যেন সোনার মোড়া হাতির দাঁত, সোনার মোড়া হাতির দাঁত। হাতির দাঁত এমনিই দামি জিনিস, ওর উপর আবার সোনার মোড়া, সাধু হিসাবে তো ও হাতির দাঁত হয়ে গেছে, ওর উপরে ওনার এই যা অন্যান্য
বৌদ্ধিক প্রতিভা এটা নিয়ে মা নাকি ওকে ওরকম প্রশংসা করতেন। তো একদিকে, আর একদিকে ওনার কীরকম শ্রদ্ধা কাজের, স্বামীজির কাজ, এ মঠ মিশনের কাজ সবটাই স্বামীজির কাজ, এটাতে অত্যন্ত গভীর শ্রদ্ধা ওনার ছিল। তো ওনাকে একবার নাকি স্বামী পুণ্যানন্দজি, যে আমাদের রাহাড়ার আশ্রমের অনেক বছর শেষ পর্যন্ত উনি ওর প্রেসিডেন্ট ছিলেন, আর অত্যন্ত ভেরি গুড ওয়ার্কার, সেবক ঠাকুর, এত বড় কাজ ও রাহাড়াতে প্রথম থেকে আরম্ভ করে আজকে যে পর্যন্ত উঠেছে এর মূলেতে উনি আছে। তো উনি এত কাজ করতেন। ও কোনো দিনে গিয়ে মহারাজকে, মাধবানন্দজিকে বলেছেন, মহারাজ আপনি আমাদের বড় বড় কাজ দিচ্ছেন, আমরা কাজেতে আমার সব সময় চলে যাচ্ছে, আমরা তো সাধন ভোজন কিছু বেশি করতে পারছি না, আমাদের কি হবে? তখন মহারাজও তো কাজ করতেন, তো মাধবানন্দজিও তো এত কাজ করতেন, জেনারেল সেক্রেটারি, সারা জগতের ব্যাপারটা দেখছেন উনি, করতে মধ্যে ওর মধ্যেই উনি সাধন ভোজন করছেন। সেটা উদ্দেশ্য করে উনি নাকি ওনাকে বললেন, দেখো আমি তো এই কাজটা তো আমার করতে হচ্ছে, কিন্তু দেখবে আমি শেষে হাসতে হাসতে মরে যাব, মানে আমার কোনো দুঃখ হবে না, আমি কাজ করে আমি সাধন ভোজন করিনি, এরকম দুঃখ হবে না। এই অর্থে উনি আমি হাসতে হাসতে মরে যাব এনাকে বলেছিলেন। তো এটা ঠিক আছে, ঠিক ঠিক কিনা যখন পুণ্যানন্দ স্বামী নাকি শুনলেন, দেখুন মহারাজের শেষ দিনে, শেষ কয়েকদিনের আগে তো সেবা প্রতিষ্ঠানে অ্যাডমিশন হয়েছেন, তো উনি যে কোনো সময়ে ওনার শরীর চলে যেতে পারে, মহাসমাধি প্রাপ্ত হয়ে যাবেন, এই শুনে উনি তাড়াতাড়ি করে পুণ্যানন্দজি গেছেন। ওটা হচ্ছে দুর্গা প্রতিমার বিসর্জনের দিন বেলুর মঠে হচ্ছে, উনি সেবা প্রতিষ্ঠানে রয়েছেন, উনি বারে বারে জিজ্ঞেস করছেন, তো সেই সেবা বিসর্জন হলো কি না, বিসর্জন হলো কি না? তো এরা আমার আজ হচ্ছে হচ্ছে হচ্ছে। তারপরে উনি শুনতে শুনতে খুব সিরিয়াস অবস্থা আছেন, চলে যেতে পারেন এই যে কোনো মুভি, কিন্তু উনি এর সম্বন্ধে যাই জিজ্ঞেস করছেন। যাই এরা বললো শেষে, তখন পুণ্যানন্দ স্বামী ওখানে রয়েছেন, উনি যাই এটা হয়ে গেছে বিসর্জন বলো, তখন আস্তে আস্তে উনি যা মাথা নিচে রাখলেন, ওর মহাসমাধি প্রাপ্ত হয়ে গেলেন। তো পুণ্যানন্দ স্বামী অন্যদের সৌপায়দের বলেছেন, আমরা ওনার কাছ থেকে শুনেছি এরকম একটা কর্মযোগী, কর্ম করতে করতে হাসতে হাসতে এই জগৎটাকে ছেড়ে চলে গেলেন, মানে উনি আগে বলেছিলেন আমি হাসতে হাসতে চলে যাব। এইরকমই ঘটনা আর্লিয়ার, এর আগে একটা ঘটেছিল, সেটা আমি প্রত্যক্ষ সাক্ষী। ওটা হচ্ছে একজন দিল্লিতে ইয়াং স্বামী, আমার চেয়ে সিনিয়র, 3-4 বছর সিনিয়র, তো উনি দীনবন্ধু মহারাজ, ওনাকে ওনার সন্ন্যাসতে এইমাত্র হয়েছে, হয়তো 57 হতে পারে, 57 মন্দির ওপেনিং এতে মাধবানন্দ স্বামী এসেছিলেন। তখন উনি তো জেনারেল সেক্রেটারি, ব্রহ্মচারী ওনার কাছে কমপ্লেন করেছি, আমি যখন থেকে জয়েন করেছি দিল্লি আশ্রমে আমাকে কনস্ট্রাকশন ওয়ার্ক দেখতে বলা হয়েছে, আমি কনস্ট্রাকশন ওয়ার্ক দেখতে দেখতেই আমার সারা জীবন চলে গেল 9 বছর এই সন্ন্যাস পর্যন্ত। এখন সন্ন্যাস এই মাত্র হয়েছে আমার, কিন্তু আমি মনে করি আমার সব জীবনটা ব্যর্থ গেছে। আমি যে কনস্ট্রাকশন দেখতে গেলে সকালে আমি কুলিদের হাজির করার জন্যে 6টার সময় বেরোতে হবে, আমাকে শুধু 108 জব করে চলে যেতে হবে, আর বিকালে আসতে আসতে 5:30 রাত হয়ে যেত। আরতি যে কিছু বসতাম, তারপরে তো খাওয়া দাওয়া, তারপরে আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়তাম। সাধারণ ভোজন তো আমার 9 বছর হয়নি, আমার 9 বছর ব্যর্থ গেছে। আমি 2 বছর আমি ছুটি চাই, আমি কি তপস্যা করব। এটা খুব দুঃখিত হয়ে বলেছি। মহারাজ শুনলেন, শোনার পরে উনি বললেন, নিশ্চয় তুমি যা চেয়েছ তোমাকে 2 বছর ছুটি দেওয়া হবে, তবে তুমি যা বলেছ এই 9 বছর ব্যর্থ গেছে, এটা আমি মানি না। তুমি স্বামীজির কাজ করেছ, ব্যর্থ যায়নি, পুরো
ওটা অর্থপূর্ণ হয়েছে, তোমার যা পাওয়ার পাবে তুমি, ওটা তুমি সাধনা করেছ, এটা মনে রাখো। ও তারপরে উনি 2 বছর তপস্যা করতে ছুটি পেলেন, গিয়ে আসলেন। এরকম মাধবানন্দ মহারাজের অত্যন্ত শ্রদ্ধা। মঠমশাইয়ের কাজ মানে একটা অত্যন্ত বড় সাধনা, এটা আধ্যাত্মিক সাধনা মনে করতেন, ওটাই অন্যদেরও বলতেন। আর ওনার একটা হাস্য স্বভাবটা ছিল, কোনো কোনো হাস্যতে কতগুলো বোঝাতেন। আমরা শুনেছি উনি আমেরিকাতে গেছিলেন, ও ওনার ট্রিটমেন্টের জন্য আমেরিকা গেছিলেন। স্বামী নিখিলানন্দের সঙ্গে রয়েছেন। তো উনি যখন গেছেন জেনারেল সেক্রেটারি অফ দি মিশন, ওখানে অনেক ভক্ত নিখিলানন্দ মহারাজের, রোজে নাকি অনেক রকম ওরা যা যা আনতে পারে খাওয়ার জিনিস, নতুন নতুন খাবার, কেক, বিস্কিট এটসেট্রা ইত্যাদি নিয়ে এসে মহারাজকে দিতেন। আর এটা মহারাজ নিখিলানন্দজি মাধবানন্দজিকে দিতেন। একদিন এরকম দেওয়ার পরে এত রকমের জিনিসগুলো, এর সম্বন্ধে নিখিলানন্দজি বললেন, মহারাজ আপনি এখানে এসেছেন বলে দেখুন আমরাও এত রকমারই খাওয়া দাওয়া পাচ্ছি। যাই উনি বলা, তো মহারাজ হাসতে আরম্ভ করলেন, তার বললেন, আরে তোমার কথাটা শুনে আমার একটা গল্প মনে করছে। যীশু খ্রিস্ট একবার জেরুজালেমে প্রবেশ করছে, ওদের পরম্পরা একটা পারম্পর্য আছে, এখন যে একটা ধর্মাচার্য যাবে, তো তখন ও গাধার উপরে বসে যাবে, যেমন ঘোড়ার উপরে বসার মতো, ওরা শোভাযাত্রা হবে। উনি ওরকম শোভাযাত্রা গাধার উপরে যাচ্ছেন। যাই জেরুজালেমের ভিতরে যাওয়া, ও হাজার হাজার লোক আসছে, প্রত্যেকে একটা মালা নিয়ে আসছে, রত্নকেনু নিয়ে আসছে। ওসব তো এনাকে যীশু খ্রিস্টকে পড়াচ্ছে, কোনো কোনো মালাটা ভুলেতে ও গাধার উপরে পড়ে যাচ্ছে। তো গাধা মালা একটা দুটো তিনটে জায়গায় গলায় পড়লো। তখন ও গাধা ভাবলো, আরে আমাকে এরা মালা পড়তে চাইছে, আমি এটা তো লক্ষ্য না করে তাড়াতাড়ি চলে যাচ্ছে, ধীরে ধীরে যাই বলে গাধাটা ধীরে ধীরে চলতে আরম্ভ করে। তখন উপর থেকে যীশু খ্রিস্ট খুব ওকে বেত দিয়ে মারলেন, এই চল তাড়াতাড়ি। তখন এর বুদ্ধি হলো, এটা তো আমার বুথে বসে বোনার জন্য মালা দিচ্ছে, আমার একটা ভুলে পড়ে গেছে। তুমি এই তো ঠাকুরের ভক্তিতে ওরা জিনিসপত্রগুলো এনে আশ্রমে দিচ্ছে, তুমি মনে করছো কি আমার জন্য নিয়ে আসছে। এরকম নাকি উনি হাস্য করতেন। উনার যে অল্প ভাষীগুলো, কত অল্প কথাতেই ওনার যা বলবার বলে যেতেন। একবার 1962 আমি তখন বেলুর মঠ থেকে ট্রেনিং সেন্টারে শেষ করে দিল্লিতে ফিরে গেছি। তখন দিল্লিতে অদলা বদলি হচ্ছে, নতুন মহন্ত স্বামী স্বাহানন্দজি নিচ্ছেন, আর মহন্তশিপটা ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসছেন স্বামী রঙ্গনাথানন্দজি। তো এরা দুজনেরও তারপরে একটা ছোট্ট সব ফাংশন ছিল, ছোটোটা। ও বিকাল রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে, আমরা খাওয়া দাওয়ার পরে ওর পাশেই একটা হলের মতন আছে, ও হলেতে আমরা সবাই বসে আছি, ব্রহ্মচারীরা, সাধুরা, রঙ্গনাথানন্দজি, সোহানন্দজি। তখন মাধবানন্দজি ওখানে আছেন। তখন রঙ্গনাথানন্দজি নিজেই বললেন, মহারাজ আপনি তো এখানে আছেন জেনারেল সেক্রেটারি, আমি তো এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, সোহানন্দ আসছে, আপনি কিছু বলুন আমাদের। তখন প্রথমে উনি ইতস্তত করলে, আমার কী বলবার আছে। তারপরে হঠাৎ করে বললেন, কি বলবার আছে, তোমার মতন তুমি এটা চালিয়েছ, আর সোহানন্দের মতন ও চালাবে। আমাদের একটা কথা রাখতে হবে, শুধু আমাদের যা ভক্তরা আসছে ওদের সঙ্গে আমাদের ভালো মেনে চলতে হবে, ওদের আমাদের খুশি করে রাখতে হবে, কারোকে আমরা ছেড়ে দিতে করতে নেই, ছাড়তে নেই, এটা দেখলেই হয়ে যাবে। আর ওর মতন ও চালাবে, তোমার মতন তুমি চালিয়েছি বলেই বন্ধ করতে। আমার আশ্চর্য হলো, এত সুন্দর কথা এখন একজনের মতন একজন হতে পারে না, কিন্তু সবটা যাই হোক ভক্তদের জন্য অসুবিধা না হয় এটা দেখতে হবে, কথাটা উনি বুঝিয়ে দিলেন।
একদিকে ওনার সাধারণ ভোজন এসব, আরেক দিক থেকে এরকম একটা বৌদ্ধিক প্রতিভা, যেমন বলেছি, এটা দেখে সবাই ওনাকে আদর করত, সর্বসমাদৃত। একবার ও ব্রহ্মচারীকে এখান থেকে, চৈতন্য ব্রহ্মচারী, ওকে কলকাতা থেকে পোস্টিং করছে চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে যেতে গেলে দিল্লিতে গিয়ে দিল্লি স্টেশনে নেবে, আর 3-4 ঘন্টা স্টেশনে থাকতে হবে, তারপরে কানেক্টিং ট্রেন পাওয়া যায়। তখন কিন্তু ব্রহ্মচারীকে উনি বলে দিয়েছেন, দেখ তুমি 4 ঘন্টায় দিল্লি স্টেশনে থাকবে, স্টেশনেই থাকবে, দিল্লিতে আমাদের আশ্রম আছে, তুমি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু আমি চাই না তোমার দিল্লি আসা, স্টেশনেতে খাওয়া দাওয়া শেষ করবে আর কারেক্টিং ট্রেনটা নিয়ে চণ্ডীগড় পৌঁছাবে সেই দিনে। এইরকম একটা উদ্যোগ ব্রহ্মচারী ওনার কথাটা মেনে ওর দিল্লি স্টেশনে বসে আছি। আমি দিল্লিতে তখন ব্রহ্মচারী, আমিও। তো আমার যাই শুনিয়ে আমার মনে কষ্ট হলো, 4 ঘন্টা বসে আছে বেচারে, ও তো এখানে আসতে পারছে না। আমি নিজেই খাওয়া দাওয়া নিয়ে গেলাম, নিয়ে ওকে খাওয়া দাওয়া দিলাম, খুশি হলো, কথাবার্তা হলো। তখন ও বললো, তা আমি, আরে তুমি আসতে পারতে, আশ্রমে খেয়ে যেতে পারতে। না না, মাধবানন্দজি বলেছেন এখানেই থাকতে হবে কানেক্টিং ট্রেন নিয়ে। সেই রকম ওনার একটা মরাল শক্তি, মরাল পাওয়ার ছিল। উনি একটা কথা বললে সবাই মানত, নট বিকজ অফ এনি ফিয়ার, বাট ওনার একটা আধ্যাত্মিক শক্তি, এটা নৈতিক শক্তি ছিল, জীবনের শক্তি। সেটা উনি বললে নাকচ করা মুশকিল ছিল, এটা আমরা বুঝতাম। ওনার মতন মহাপুরুষ আমাদের সংঘের নেতা হয়েছেন, আরও অনেক সেরকম নেতা হয়েছেন। ওনার সম্বন্ধে আপনারা অনেক শুনতে পারবেন, স্বামী জয়ানন্দজি আপনাদের শোনাবেন। এরকম মহাপুরুষদের কথা শোনা, ওদের সম্বন্ধে, ওদের জীবন এবং ওদের বাণী শুনলে এটা বড় সৎসঙ্গের মতন হয়। সৎসঙ্গ একটা সাধনা, সবাই দাঁড়িয়ে সৎসঙ্গ থাকলে এগিয়ে যেতে পারে খুব সহজে আধ্যাত্মিক পথে। আপনারা একটা সহজ একটা পথ পেয়েছেন, একটা সৌভাগ্য পেয়েছেন ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় এবং স্বামীজির কৃপায়। ওনার সবাইদের আমার প্রণাম জানাতে জানাতে আপনাদের প্রতিও আমার আশীর্বাদ এবং ভালোবাসা জানাতে আমার কথাটা শেষ করছি। জয় শ্রী রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।